একজন রাজা যিনি নিজের ভাইয়ের জন্য সিংহাসন ছেড়ে দিয়েছিলেন। একটা রাজ্য যেখানে মুঘল সাম্রাজ্যের শক্তি বারবার আঘাত হেনেছে, তবুও পাহাড়ি ত্রিপুরা কখনো মাথা নত করেনি। একটা ইতিহাস যেখানে যুদ্ধ আছে, বিশ্বাসঘাতকতা আছে, আবার মানবিকতার এমন উদাহরণও আছে যা রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুপ্রাণিত করেছিল রাজস্বীয় বিসর্জন লেখার জন্য। আজ আমরা আলোচনা করব রাজমালার সবচেয়ে নাটকীয় অধ্যায়, তৃতীয় লহরের ইতিহাস। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় ইতিহাসে রাজমালার গুরুত্ব অপরিসীম। রাজমালা শুধুমাত্র একটি রাজবংশীয় ইতিহাস নয়, বরং পূর্ব ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তনের এক অনন্য দলিল। আর এই বিশাল ঐতিহাসিক কাব্যের সবচেয়ে মানবিক, নাটকীয় এবং সাহিত্যিকভাবে গভীর অংশ হল রাজমালার তৃতীয় খণ্ড বা তৃতীয় লহর। প্রথম লহরে আমরা দেখেছি পৌরাণিক আখ্যানের প্রাধান্য। দ্বিতীয় লহরে উঠে এসেছে ত্রিপুরার সমসাময়িক শক্তি ও মুঘলদের সঙ্গে সংগ্রাম। কিন্তু তৃতীয় লহরের ইতিহাস এক নতুন মোড় নেয়। তাই ভিডিওটা স্কিপ না করে সবটা দেখবেন। ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে আমরা বিশ্বাসযোগ্য ইতিহাসের সূত্রপাত বলি, সেই তৃতীয় লহরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে শুধু যুদ্ধ নেই, আছে রাজ পরিবারের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভ্রাতৃত্ব, ক্ষমা, রাজধর্ম, ধর্মীয় সংঘাত এবং মানবিক এক গভীর কাহিনী। তৃতীয় লহরের বিষয়বস্তু অমরমাণিক্য থেকে কল্যাণমাণিক্য পর্যন্ত রাজাদের বিবরণ। এর বক্তা একজন রাজমন্ত্রী আর শ্রোতা ছিলেন মহারাজ গোবিন্দমাণিক্য। এটি রচিত হয় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝিতে। তৃতীয় খণ্ড সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গোবিন্দমাণিক্যের রাজত্বকালে কোনো এক মন্ত্রীর দ্বারা রচিত হয়েছিল। এই সময়টি ছিল ভারতবর্ষের ইতিহাসে এক অস্থির যুগ। মুঘল সাম্রাজ্য তখন তার সর্বোচ্চ শক্তিতে অবস্থান করছে। সম্রাট ঔরঙ্গজেব সমগ্র ভারতবর্ষের উপর নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন এবং তিনি সক্ষমও হয়েছেন। বাংলায় মুঘল প্রশাসন শক্তিশালী হয়ে উঠছে। পূর্ব ভারতের ছোট ছোট রাজ্যগুলি একের পর এক মুঘল প্রভাবাধীনে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা ছিল একদিকে স্বাধীন পাহাড়ি রাজ্য, অন্যদিকে ক্রমাগত চাপের মুখে টিকে থাকা একটি সীমান্ত রাজ্য। শুধু বাইরের আক্রমণই নয়, রাজ পরিবারের ভেতরেও তখন শুরু হয়েছে ক্ষমতার লড়াই। ঠিক এই অশান্ত সময়েই তৃতীয় লহর রচনা করা হয়েছে। তৃতীয় লহরের রচয়িতা ব্যক্তির নাম স্পষ্টভাবে আমরা জানতে পারি না, শুধু রাজমন্ত্রী হিসাবে উল্লেখ পাওয়া যায়। এই পরিচয়ের মধ্যেই রয়েছে গভীর তাৎপর্য। এটি বোঝায় যে তৃতীয় লহর শুধুমাত্র সাহিত্যিক কল্পনা নয়, এর লেখক ছিলেন রাজ্য শাসনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত একজন ব্যক্তি। তিনি রাজনীতি, প্রশাসন ও রাজদরবারের ঘটনাগুলি খুব কাছে থেকে দেখেছিলেন। তাই তার বর্ণনা ইতিহাস অনেক বেশি জীবন্ত, বাস্তব এবং অনুভূতিপূর্ণ রূপ পরিগ্রহ করে, আর অবশেষে সেটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। তৃতীয় লহরের শ্রোতা ছিলেন মহারাজ গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্য ছিলেন ত্রিপুরার ইতিহাসে অন্যতম স্মরণীয় এবং মানবিক চরিত্র। তিনি রাজা কল্যাণমাণিক্যের পুত্র, কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল নিজের ভাই নক্ষত্র রায়ের সঙ্গে সম্পর্ক। গোবিন্দমাণিক্য শুধু একজন শাসক ছিলেন না, বরং নৈতিকতা ও মানবিকতার প্রতীক হিসাবেও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আধুনিক ঐতিহাসিকগণ ভগবান রামচন্দ্রের সঙ্গে গোবিন্দমাণিক্যকে তুলনা করে থাকেন। রাজমালায় বর্ণিত আছে, তার ভাই নক্ষত্র রায় সিংহাসনের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। রাজদরবারের ষড়যন্ত্র শুরু হয়, কিন্তু গোবিন্দমাণিক্য রক্তপাতের পথ বেছে নেননি।
তিনি নিজের ভাইকে ক্ষমা করে দেন এবং সিংহাসন ছেড়ে দেন। মধ্যযুগীয় ভারতীয় রাজনীতিতে এমন দৃষ্টান্ত অত্যন্ত বিরল, কারণ সেই সময় ক্ষমতার জন্য ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, হত্যা, ষড়যন্ত্র ছিল খুবই সাধারণ ঘটনা এবং মুঘল সাম্রাজ্য ছিল তার জলজ্জন্ত উদাহরণ, যেখানে ঔরঙ্গজেব তার তিন ভাইকে নির্মমভাবে হত্যা করেন এবং পিতাকে বন্দী করে সিংহাসন লাভ করেছিলেন। সে গোবিন্দমাণিক্য ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন, কিন্তু তিনি মানবিকতার এক গভীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। গোবিন্দমাণিক্যের এই আত্মত্যাগ তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। এই মানবিক ঘটনাই পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর গোবিন্দমাণিক্যের জীবন কাহিনীকে অবলম্বন করে রাজস্বী উপন্যাস এবং বিসর্জন নাটক রচনা করেন। এই কারণেই তৃতীয় লহর শুধু ইতিহাস নয়, বাংলা সাহিত্যেরও এক অমূল্য উৎস। এখনো আমরা ভুবনেশ্বরী মন্দিরের পাশে যদি যাই, সেই রাজস্বী উপন্যাস যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি রয়েছে, তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তৃতীয় লহরের সূচনা হয় অমর মাণিক্যের শাসনকালের শেষ পর্যায় থেকে। অমর মাণিক্যের সময় থেকেই ত্রিপুরায় উপর মুঘল চাপ ক্রমশ বাড়তে থাকে। মুঘলরা বুঝতে পেরেছিল পূর্ব ভারতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে ত্রিপুরাকে বশে আনা অত্যন্ত জরুরি, কারণ ত্রিপুরা শুধু পাহাড়ি দুর্গই ছিল না, এটি ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। অমর মাণিক্যের পরবর্তী রাজাদের তাই একদিকে বাইরের আক্রমণ, অন্যদিকে আভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হয়েছিল। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যশোধর মাণিক্যের বন্দিত্ব। রাজমালা অনুসারে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সেনাবাহিনী ত্রিপুরা আক্রমণ করে যশোধর মাণিক্যকে বন্দী করে দিল্লিতে নিয়ে যায়। একজন স্বাধীন পাহাড়ি রাজার এইভাবে বন্দী হওয়ায় ত্রিপুরার জন্য এক গভীর অপমানকর বিষয় ছিল। তৃতীয় লহরে এই ঘটনাকে অত্যন্ত আবেগপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। যশোধর মাণিক্যের বন্দিত্ব শুধুমাত্র একজন রাজার পতন ছিল না, বরং এটি ত্রিপুরার রাজনৈতিক দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু এই সংকটের মধ্যে আবির্ভূত হন কল্যাণ মাণিক্য। কল্যাণ মাণিক্য ছিলেন তৃতীয় লহরের অন্যতম বীর চরিত্র। তার সময়ে মুঘল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। সম্রাট শাহজাহানের শাসনকাল থেকে সমগ্র ভারতবর্ষ মুঘল শক্তির সোনালী যুগ হিসাবে পরিচিত। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধেও ত্রিপুরা মাথা নত করেনি। রাজমালা অনুসারে কল্যাণ মাণিক্য শাহজাহানের সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করেছিলেন। এই ঘটনা শুধু ত্রিপুরার ইতিহাসেই নয়, সমগ্র পূর্ব ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ পাহাড়ি রণকৌশল ব্যবহার করে ছোট একটি রাজ্য কিভাবে বৃহৎ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, তার এক অসাধারণ উদাহরণ ছিল এটি। ত্রিপুরার দুর্গম পাহাড়, অরণ্য এবং গেরিলা কৌশল মুঘল বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাজমালায় যুদ্ধের বর্ণনা অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। সৈন্যদের অগ্রযাত্রা, পাহাড়ি প্রতিরক্ষা, আকস্মিক আক্রমণ এবং মুঘল বাহিনীর পর্যায়ের বিবরণ এই লহরের এক মহাকাব্যিক রূপ পরিগ্রহ করেছে। তবে তৃতীয় লহরের সবচেয়ে আবেগপূর্ণ অংশ হলো গোবিন্দমাণিক্য ও নক্ষত্র রায়ের সম্পর্ক তথা দ্বন্দ্ব। নক্ষত্র রায় ধীরে ধীরে সিংহাসনের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। এই সময় রাজদরবারের পুরোহিত রঘুপতি তার উপর গভীর প্রভাব বিস্তার করেন। রঘুপতি ছিলেন কঠোর ধর্মীয় মতাদর্শের অনুসারী তথা ধর্মান্ধ ব্রাহ্মণ। তিনি মনে করতেন রাজশক্তির মূল ভিত্তি হলো প্রাচীন ধর্মীয় প্রথা তথা বলি প্রথা বজায় রাখা। অন্যদিকে গোবিন্দমাণিক্য ছিলেন মানবিক ও উদার চিন্তার শাসক। এই দ্বন্দ্ব ধীরে ধীরে রাজনৈতিক সংঘাতের রূপ পরিগ্রহ করে। গোবিন্দমাণিক্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার বৈষ্ণব প্রভাব। তার সময়ে পশু বলি নিয়ে রাজদরবারে বিতর্ক শুরু হয়। গোবিন্দমাণিক্য পশু বলি নিষিদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু পুরোহিত রঘুপতি তার বিরোধিতা করেন। রাজধর্ম এবং মানব ধর্ম এই সংঘাতের পরে
রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকের মূল বিষয়বস্তু ফুটিয়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথ এই ঐতিহাসিক ঘটনাকে শুধু রাজনৈতিক নয়, গভীর দার্শনিক ও মানবিক রূপ দিয়েছিলেন। তৃতীয় লহরে গোবিন্দমাণিক্যের চরিত্রকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে উপস্থাপন করা হয়। তিনি ক্ষমতার চেয়ে মানবিকতাকে সবচেয়ে বড় করে দেখেছিলেন। এই কারণেই তিনি ইতিহাসে শুধু রাজা নন, রাজর্ষি হিসাবে স্মরণীয় হয়ে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে রাজা এবং ঋষির এক মেল বন্ধন করে রাজর্ষি নাম দিয়েছেন। সেই গোবিন্দমাণিক্য ইতিহাসের রাজর্ষি হিসাবে স্মরণীয়। তৃতীয় লহরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মুঘল সাম্রাজ্যের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক। গোবিন্দমাণিক্যের সময় ত্রিপুরা মুঘলদের করদ রাজ্যে পরিণত হয়, কিন্তু এটি সম্পূর্ণ পরাধীন কোনো সময় হয়নি। ত্রিপুরাকে বছরে মাত্র 5টি হাতি হিসাবে কর দিতে হতো। এই সামান্য করের বিনিময়ে ত্রিপুরা তার স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়। এটি ছিল বাস্তববাদী কূটনীতির এক দৃষ্টান্ত। ত্রিপুরার রাজারা বুঝতে পেরেছিলেন যে সরাসরি সংঘর্ষে সবসময় জয়ী হওয়া সম্ভব নয়, তাই কখনো যুদ্ধ, কখনো আপোষ, অর্থাৎ চাপ সমঝোতা চাপ, এই কৌশলের মাধ্যমেই তারা রাজ্যের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। তৃতীয় লহরের ভাষা ও সাহিত্যিক বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি বাংলা পদ্যে রচিত। রাজমন্ত্রী ভাষা অত্যন্ত প্রাঞ্জল, আবেগপূর্ণ ও কাব্যিক ছিল। যুদ্ধের বর্ণনাময় যেমন শক্তি ও উত্তেজনা রয়েছে, তেমনি গোবিন্দমাণিক্যের চরিত্র চিত্রণে রয়েছে গভীর মানবিকতা। এই কারণে তৃতীয় লহর শুধু ইতিহাস নয়, মধ্যযুগীয় বাংলা কাব্য সাহিত্যেরও এক মূল্যবান নিদর্শন। আজও ইতিহাসবিদরা মনে করেন রাজমালার তৃতীয় লহর ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক ইতিহাস জানার অন্যতম প্রধান উৎস। কারণ এখানে শুধু রাজাদের যুদ্ধের কথা নেই, এখানে আছে মানুষের আবেগ, ক্ষমতার লোভ, ধর্মীয় সংঘাত, ভ্রাতৃত্ব, ত্যাগ এবং মানবিকতার কাহিনী। আর এই কারণেই তৃতীয় লহর রাজমালার